স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে আমরা সবাই বসে আছি। বাইরে কোথাও অন্য কোনো লোক ছিল না। বেহারাটাকেও ডেকে পাওয়া গেল না। অগত্যা চায়ের আশা জলাঞ্জলি দিয়ে আমরা কয়েকজন বন্ধুতে বেশ করে রাগ টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম। মাঘের শেষ যদিও, শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি। ইতিমধ্যেই হঠাৎ রমেন বলল, ওহে, তোমরা যা বোঝো করো, আমি কিন্তু চা নইলে রাত কাটাতে পারবো না। বসো তোমরা, একটা ব্যবস্থা দেখি। তবে দোর খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে আঘাত করতেই আমরা সবাই হা হা করে উঠলাম। রমেন ততক্ষণে চলে গিয়েছে। খোলা দরজাটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা জমাট বেঁধেছে। পৃথ্বীশ আমাদের দলের দার্শনিক। এতক্ষণ সে চোখে মুখে গম্ভীর রাগ জমিয়ে আপাদ মস্তক আবৃত করে শুয়েছিল। হঠাৎ মুখ তুলে গলা উঁচিয়ে বললে, দেখো ভাই, আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে। এমন কেন বলো তো? আমি বললাম, কিভাবে? আর আনক্যানি মানে ভূতটুত? সে রাগ তুলে ফেলে ইজি চেয়ারে উঠে বসল। তারপর চারিধারে চেয়ে দেখে বললে, তা তো জানি না, কিন্তু কেমন যেন। আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি। সমীরণ পাশ থেকে বলল, বিচিত্র নয়, আমি একটা ব্যাপার জানি। এইরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত 10টার পরে লোক থাকতে পারতো না এক সময়। শুধু তাই নয়, একবার অনেক রাত্রি ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন। সকালেও তিনি উঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখলে তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপুর করে পড়ে আছেন। তারপর অনেক যত্নে তার জ্ঞান হয়। তিনি সকলের কাছে বলেন, শেষ রাত্রির দিকে এক সাহেব এসে তাকে ওঠায়। পরে হঠাৎ সে পকেট থেকে একটা খুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে জোরে টানতে থাকে যে কাঁচা চামড়ার কাটার অস্বস্তিকর খ্যাঁচ খ্যাঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে। তিনি চিৎকার করে লোক ডাকতে দেখেন কেউ কোথাও নেই। সাহেবের চিহ্নও নেই ঘরে। তারপর কি হলো তিনি আর জানেন না। সেই স্টেশনের ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবেই গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই এই ব্যাপার। আমরা সকলেই আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম। লুপ লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারোয়ানের গুমটি। ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাঁটার পরেই একটা ছোট্ট পান সিগারেটের ও চায়ের দোকান। দিনমানে এমনকি সন্ধ্যার পর পর্যন্তও দেখেছিলাম। তারপর থেকেই আর দোকানির পাত্তা নেই। দোকান বন্ধ করে চলে গিয়েছে। গল্প ভালো করে জমতে না জমতেই হঠাৎ দোরটা খুলে গেল। একটা কুলির হাতে কাঁসার থালার উপর গোটা আষ্টেক পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকলো রমেন। আর ঘরে ঢুকেই বলল, দেখেছো, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই। স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল। তার বাড়িও আমাদের জেলায়। তিনি বললেন, বিলক্ষণ, আপনারা ভদ্রলোকের ছেলে, চা খাবেন এ তো সৌভাগ্য। ছাড়লেন না কিছুতেই, নিজের বাসা থেকেই তৈরি করে পাঠিয়ে দিলেন। রমেনের কথা শেষ হতে না হতেই দৌড় ঠেলে এক ভদ্রলোক ঢুকলেন। রমেন
প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বললেন, এই যে এই যে এই যে মিত্তির মশাই, আসুন আসুন। পরে আমাদের দিকে চেয়ে বললে, ইনি এখানকার স্টেশন মাস্টার হরিশবাবু, আসুন আসুন। ততক্ষণে হরিদাসবাবু টেবিলের হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন। মিত্তির মশাইয়ের বয়স 45-এর কম নয়, দোহারা গড়ন, কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে, গোবদারি কামানো, পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কতদিন আছেন মিত্তির মশাই? আগে এই আসছে ফেব্রুয়ারিতে 1.5 বছর হবে। বড় কষ্ট মশাই, মাছ তো একেবারেই মেলে না, বাঙালির মুখ মোটেই দেখতে পাওয়া যায় না। তাই আপনারা আজ এসেছেন শুনে খুব আনন্দ হলো। উনি চায়ের কথা যেমন তুললেন, আমি বললাম, তা আর কি। আমার বাসা যখন নিকটেই রয়েছে, তখন কি আর তা আপনারা কত দূর যাবেন সব? আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি, ওপার থেকে আসছি কি না। এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে উঠবো ইচ্ছা আছে। আচ্ছা, ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটায় পাওয়া যায় সকালে? তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তরে এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেশ বেগ মন্দীভূত হয়ে পড়ল। তবে কারোরই ঘুম আসছিল না। বিশেষ করে গরম চা খাওয়ার পরেই আলিস্যি ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল। নির্বাণোন্মুখ কথাবার্তার শিখাটাকে পুনরায় খোঁচা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম, হ্যাঁ মশাই, আপনাদের এই ওয়েটিং রুমের বাথরুমে ভুটটুত নেই তো? এই প্রশ্নের পরেই সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোকরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো। পুনরায় আমাদের এক চোট হাসি হলো এবং কেউ কেউ এমন ভাবের ভান করলেন যেন স্টেশনের বাথরুমের সম্বন্ধে তারাও ভয়ের ধারণা পোষণ করেন। হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি। আমাদের উপহারিত সিগারেটের চতুর্থটির ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুলে খাড়া হয়ে বসলেন। তারপর বললেন, আপনারা হাসবেন হয়তো, কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি, শুনুন তবে। পরে তিনি পঞ্চমবারের মতো ছাই ঝেড়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন। অনেক দিনের কথা। আমার বয়স তখন খুব বেশি না হলেও 12-13-র কম নয়। আমার কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময় তিনি খুলনা মরেনগঞ্জ আউটপোস্টে থাকতেন। একবার কি উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না, আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই। কাকা তখন ছিলেন খুলনার বাসাতে। সেইখানেই অনেকদিন আমরা ছিলাম। বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম। আমরা পুজোর পরেই সেবার খুলনা যাই। কয়েক মাস পরবার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় 1 মাসের ওপর। কাকাকে আমি ধরলাম, তার সঙ্গে তার কার্যস্থান মোরেলগঞ্জে যেতে হবে আমাকে নিয়ে। কাকা আমাকে নিয়েও গেলেন। সেই সময়টা মধু সংগ্রহকারীদের লাইসেন্স নতুন করে করবার সময়। কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মধু সংগ্রহ করে কিনা পাহারা দেবার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোট ও স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী, খাড়ি ও
খালের মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত। কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে বেড়াতে গিয়েছি আর মনে পড়ে না। আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে। তখন আমি ছেলে মানুষ, সবে 13 বছর বয়স আমার। শহর থেকে গিয়েছি। সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই 1 মাসে প্রতিদিন আমার ক্ষুধার্ত ব্যঙ্গ কালমনকে কি আনন্দের বার্তা আনত আমি মুখে আপনাদের বোঝাতে পারি না। আর কখনো সে দেশে যাইনি। অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের, বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি, অপরিসর খালের মাটির জঙ্গলে ভরা ঢালু পাড়, নূতন পাতা ওঠা গাব গাছের ও বন্য গোল গাছের সারি, খাড়ির মুখে জোয়ারের শব্দ, যখনই মনে হয় একটা জিনিসের জন্যে বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে। সেদিনের কথাটা আমার বেশ মনে আছে। সুন্দরবনের সেই অংশটি তখন জরিপ হচ্ছিল। তাদের একটা বড় লঞ্চ বড় গাছের মাঝখানে বাঁধা থাকতো। দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল 4-5 জন। আমি, একজন কানুনগ, একজন কেরানি, সবাই বাঙালি। সব শুদ্ধ 7-8 জন লোক লঞ্চটাতে। খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো সেই দিন। তারপর একটু গান বাজনাও হলো। বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজরাটা ছাড়লাম। ক্রমে রাত হলো, জ্যোৎস্না উঠল। খালের দুধারে নূতন পাতা ওঠা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল। দূর থেকে নৈশ পাখির 2-1টা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল। জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনুত শাখাগুলো ভাটার পরে একটু একটু জল থেকে জেগে উঠতে লাগলো। বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে 2 জন বন্দুকধারী সিপাই থাকত। তারা বজরার ওধারের তোলা উনুনে রান্না চাপিয়ে দিল। সেদিন রাতটা বড় গরম, গুমোট ধরনের। গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। চারিদিকে একটা নীরব থমথমে ভাব। ছইয়ের ভেতরে থাকবার কোনো উপায় নেই। বজরার ছাদে তক্তার পাটাতনের উপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে। কিন্তু অপরিসর খালের দুধারের ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না। ছইয়ের মধ্যে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন। ছইয়ের ঘুলঘুলিগুলো সব খোলা। আমি নিকটে বসে বই পড়ছি। খেলতে খেলতে রাত হয়ে গেল 10টার বেশি। সিপাহীদের রান্না হয়ে গেল। কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন। আমি মিটমিটে আলোতে আখ্যান মঞ্জরি পড়ছি। বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়ে ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাঁটার টান ধরা জলের দিকে চেয়ে আছেন। দীর্ঘ বন গাছের ছায়া পড়ছে জলের ওপর। ঠিক সময়ে একটা ব্যাপার ঘটল। সামনের ঘন বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্কশ অট্টহাসির রব উঠল। অবিকল মানুষের গলার আওয়াজের মতো হলেও মনে হলো যেন এটা অমানসিক অস্বাভাবিক স্বর। আমরা কিছু
ভাবার পূর্বেই সেরকম আরো একবার, এবং তারপর আবার। হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে। মাটি যেন কাঁপছে, ভোটটা যেন ভীষণ তুলছে। সিপাহীরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো। কাকা, বিনোদবাবু, আমি সকলেই ছড়িয়ের বাইরে এলাম। গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে, কোথাও হাওয়া নেই, পাতাটি পর্যন্ত নড়ে না। সম্মুখে জ্যোৎস্না রাতের চাঁদ বন গাছের আড়ালে ঢলে পড়েছে। বিনোদবাবু বললেন, কি মশাই রামবাবু, আরে ব্যাপারটা কি? হ্যাঁ, মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে। তারা বজার মাস্তলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে। আমরা সকলে ছইয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি, এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল। শব্দটা এত ক্রূর ও এত মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠেছে রীতিমতো। মাঝিও দুই কানে হাত দিয়ে বলে উঠল, আল্লাহ আল্লাহ। কাকা ও বিনোদবাবু ছইয়ের মধ্যে পরস্পরের মুখ চাওয়াচাই করলেন। কাকা বললেন, কি মশাই, হাওয়া নাকি? কিন্তু তার মুখ দেখে ও গলা সুরে মনে হলো এই কথাটা নিজেই বিশ্বাস করলেন না। তারপর পরামর্শ হলো নৌকোটা সেখানে থেকে সরানো যায় কিনা। কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাছের টান ঠেলে এত রাত্রে কোনো মতেই এত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না। অগত্যা সেইখানেই রাত কাটানো। সবাই জেগে রইল, কারোর চোখে ঘুম এলো না সে রাত্রে। শেষ রাত্রে আর একবার শব্দটা শুনলাম আমি। বনভূমি তখন নিস্তব্ধ, চাঁদ ডুবে গিয়ে নদী, আকাশ, বন সব অন্ধকারে একাকার। আমার চোখ ঘুমে ঢুলে এসেছে। এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির দিক থেকে আরো একবার সেই বিকট হাসির রোল উঠল। শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারে সেটা এত অমানুষিক, এত পৈশাচিক যে তখন আমার বালক বয়স হলেও হাসিটার প্রকৃত রূপ বুঝে রক্ত যেন হিম হয়ে গেল। সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিম লঞ্চে ফিরে এলাম। সেখানে সব কথা শুনে প্রধান সারে খালাসিদের মধ্যে কেউ কেউ বলল ওই শব্দটা এর আগেও তারা শুনেছে, তবে স্থানটা বড় গভীর বনের মধ্যে বলে সেদিকটায় লোক চলাচল খুব কম। শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায়। জঙ্গলের মধ্যে শ্রেণীবদ্ধ বৃদ্ধ বকুল গাছের সারি দেখে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকের বাস ছিল। সে যেই থাকুক, আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখন এই কথাটি মনে হয় গভীর রাত্রের অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারিপাশে ঘূর্ণায়মান কোনো অভিশপ্ত অশরীরী আত্মার পৈশাচিক উল্লাস ভরা অট্টহাসি সেদিন কানে গিয়েছিল আমার। তাই হাসির রোলটা যখনই মনে আসে, আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে।